নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা, সংখ্যালঘুদের প্রবেশ নয়, কড়া নজরদারিতে বিএসএফ এর। মমতা ব্যানার্জির গলা কেটে ফেলবে, এই মুহূর্তে বিশাল মন্তব্য করলেন দিলীপ ঘোষ। চরম আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি মর্মাহত। হিন্দুদের জন্য সীমানা খুলে দিন, শুধু নিশ্চিত করুন যে তারা হিন্দু। মোদী সরকারকে আবেদন বিজেপি নেতার। ক্ষমতায় আসছেন ইউনূস, বাংলাদেশে বিজয় উল্লাস, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা, এবার ফিরবে শান্তি। আবহাওয়ার খবর, আজ আসছে দুর্যোগ, কোন কোন জেলায় ঝেঁপে বৃষ্টি। দেশবিরোধী মতামত, এবার ছবি দিয়ে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সংরক্ষণ ও জাতপাত, ফের বিজেপির আক্রমণের মুখে রাহুল গান্ধী। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্বেগ ছড়াচ্ছে। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশের আন্দোলনের ফলে কিছু নাগরিক সীমান্তের কাছে জড়ো হয়েছিলেন, কিন্তু তাদের ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করা হয়নি। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং বিজেপির সহযোগিতায় তাদের বাড়ি ফেরানো হয়। বিএসএফ এর মতে, এটা কেবল সংখ্যালঘুদের ভারতে পালানোর ঘটনা নয়, সংখ্যালঘুদের তাড়া খেয়ে আসার গুজব অস্বীকার করেছে বিএসএফ। এই ভিডিওতে আমরা 1000 লাইকের টার্গেট রেখেছি। অবশ্যই আপনারা লাইক দিয়ে টার্গেটটি সম্পূর্ণ করুন এবং নিয়মিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার টুইট করে বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্তরা আমাদের দেশেও প্রবেশ করেছে। তারা ট্রেনে আগুন দিয়েছে এবং সিএ এর নামে দোকান ও বাড়ি লুট করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তারা বিজেপি কর্মীদের নির্যাতন করেছিল। এখন তারা টিএমসি দখল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দিচ্ছেন। সে জানে না সে বাঘের পিঠে চড়েছে। যেদিন সে নামার চেষ্টা করবে সেদিনই ওই দুষ্কৃতীরা তার গলা কেটে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তার স্মরণ করে মমতা লেখেন, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। আমি তাকে বহু বছর ধরে চিনতাম এবং অসুস্থতার সময় কয়েকবার তাকে দেখার সুযোগ পেয়েছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত। শোকের এই সময় মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআইএম দলের সদস্য, সমর্থক এবং অনুগামীদেরও আমি সমবেদনা জানাচ্ছি। বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে কলকাতার পাম অ্যাভিনিউ বাড়িতে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধদেব 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার মেয়াদকালে রাজ্যে গুরুত্বপূর্ণ শিল্পায়ন এবং কর্মসংস্থান নীতির সিদ্ধান্ত নেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পর 2011 সালে তার নেতৃত্বের অবসান ঘটে। পরবর্তীতে রাজ্যের শিল্পের অভাব দেখা দেয় এবং বহু যুবককে কাজের জন্য অন্যান্য রাজ্যে যেতে হয়। বাংলাদেশ থেকে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচারের খবর আর ভিডিও আসছে। এই নিয়ে নানা মহলে নানা মত আদান প্রদান চলছে। এবার মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত রায় লেখেন, কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, বাংলাদেশ থেকে হিন্দুদের হত্যা ও নির্যাতনের রক্তমাখা গল্প আসছে। অনুগ্রহ করে হিন্দুদের জন্য সীমানা খুলে দিন। যারা আসতে চায় শুধু নিশ্চিত করুন যে তারা হিন্দু। আমরা 20 কোটি মুসলমানদের ভারতে বসবাস করার অনুমতি দিয়েছি, যারা আমাদের ধর্মনিরপেক্ষ নীতির সৌজন্যে উভয় বিশ্বের সেরা জীবনযাপন করছে। আমরা কি আমাদের 1 কোটি হিন্দু সহকর্মীকে সাময়িকভাবে আসতে দিতে পারি না? যদি বিজেপি নেতৃত্বাধীন সরকার তা না করতে পারে তাহলে কে পারবে? বাংলাদেশে শেষ হতে চলেছে চলমান অশান্তি। বৃহস্পতিবারই বাংলাদেশ শপথ নিতে চলেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বৃহস্পতিবার নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের হাত ধরেই কি পদ্মা পাড়ের শান্তি ফিরতে চলেছে? এখন সেদিকেই তাকিয়ে তামাম বিশ্ব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করাবেন। আজ রাত 8টায় শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এক সংবাদ সম্মেলনে, জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে অনুষ্ঠানে 400 জন অতিথি অংশ নেবেন।
বুধবার হিংসা আবহে দেশবাসীর কাছে শান্তির নিবেদনও জানান মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরই বাংলাদেশে অগ্নিসংযোগ, হিংসা ও ভাঙচুরের ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। প্যারিসের চিকিৎসার শেষে ঢাকায় ফিরছেন মোহাম্মদ ইউনূস। বিমানে ওঠার তিনি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে যে কোনো ধরনের হিংসা এড়িয়ে চলুন। সরকারের 15 জন সদস্য থাকবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারে 15 জন সদস্য থাকবেন। প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। সেনাপ্রধান বলেন, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই সব কিছু নিয়ন্ত্রণে আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর রয়েছে চক্রবাত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও যা আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য একাধিক পূর্বাভাস দেওয়া হয়েছে। 7ই আগস্ট থেকে 9ই আগস্ট এই সময় উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় 7ই আগস্ট ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। 8ই আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলার 1-2টি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 9ই আগস্ট উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বৃষ্টির পূর্বাভাস থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কারণে ভূমিধস, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 7 থেকে 8ই আগস্ট পর্যন্ত একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 9ই আগস্টের অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 10 থেকে 13ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 8ই আগস্ট বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। 10ই আগস্ট পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমের বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দেশবিরোধী মতামত ফেসবুকে শুভেন্দু অধিকারী রুহুল আমিন নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করলেন। রুহুল আমিন কি লিখছেন? ডাক্তার মনোজ পন্ত, অতিরিক্ত মুখ্য সচিব ও ডক্টর সুদীপ কুমার সিনহা, সচিব, অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। দয়া করে রুহুল আমিনের ব্যক্ত মতামতগুলি লক্ষ্য করুন। আপনার বিভাগের রাজস্ব সহকারী কমিশনার। দয়া করে এই ব্যক্তি সম্পর্কে অনুসন্ধান করুন এবং যদি তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই জাতীয় মতামত প্রকাশ করে থাকেন তবে জাতীয় বিরোধী অনুভূতি পোষণ করার জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। শুভেন্দু ট্যাগ করেছিলেন বাংলার মুখ্য সচিব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং IAS অজয় ভাল্লাকে। জাতভিত্তিক আদমশুমারি নিয়ে বিজেপির আক্রমণের মুখে রাহুল গান্ধী। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন যে রাহুল গান্ধী যদি জাতিভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, কর্ণাটকে তা কার্যকর করতে প্রথম হওয়া উচিত। বাজেটে ওবিসিদের প্রতি অবিচারের রাহুল গান্ধীর দাবি খারিজ করে নিশিকান্ত দুবে বলেছেন যে কংগ্রেস কয়েক দশক ধরে ওবিসিদের জন্য সংরক্ষণের বিরোধিতা করে আসছে। মধ্যপ্রদেশ, বিহার বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি কখনো ওবিসি নেতাকে মুখ্যমন্ত্রী করেনি, তাই তাদের মুখে ওবিসিদের কথা অপ্রাসঙ্গিক। মঙ্গলবার লোকসভায় ভাষণ দেন নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ বলেছেন, আমি কংগ্রেস এবং সমস্ত বিরোধীদের কাছে জানতে চাই, যারা ধর্ম বা বর্ণে বিশ্বাস করে না তাদের জন্য কিভাবে বর্ণভিত্তিক আদমশুমারি করা হবে। 1952, 1957, 1962, 1969, 1971, 1977, 1980, 1984, 1989 এবং 1991 এর কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে যে তারা ওবিসি সংরক্ষণের বিরুদ্ধে। মধ্যপ্রদেশে কংগ্রেস কখনো ওবিসি মুখ্যমন্ত্রী করেনি। উত্তরপ্রদেশের দারোগা রায় ছাড়া আর কোনো ওবিসিকে মুখ্যমন্ত্রী করা হয়নি। দারোগা রায় যখন ওবিসিদের রিজার্ভেশন দিয়েছিলেন তখন আপনি তাকে পাশ কাটিয়েছিলেন। রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বিজেপি সাংসদ জিজ্ঞাসা করেছিলেন, কেন ইউপিএ সরকার 2011 সালে জাতিভিত্তিক আদমশুমারি করেনি। তিনি আরও প্রশ্ন তোলেন, কেন কংগ্রেস সরকার কর্ণাটকে বর্ণভিত্তিক আদমশুমারির রিপোর্ট বাস্তবায়িত করছে না। নিশিকান্ত দুবে বলেন, কেন আপনি 2011 সালে ওবিসি সংরক্ষণ কার্যকর করতে পারেননি? আপনার ক্ষমতা থাকলে কর্ণাটকে আর্থসামাজিক সংরক্ষণ কেন কার্যকর করা হয় না?
আপনার সরকার গত 2 বছর ধরে সেখানে ক্ষমতায় রয়েছে, এটি বাস্তবায়িত হয়নি, কারণ ইসলাম এবং খ্রিস্টান ধর্মে বর্ণের কোনো উল্লেখ নেই এবং আপনি 86টি খ্রিস্টান জাতি এবং 56টি মুসলিম জাতিকে পেছনের দরজা দিয়ে ওবিসি সংরক্ষণ করতে চান। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।